আহমদ মুসার সম্মানে একটা বিদায়ী ভোজের আয়োজন করেছিল তাহিতির ফরাসি গভর্নর, তার পরিবার, বন্ধুবান্ধব ও পরিচিত জনদের নিয়ে। ভোজ শেষ হয়েছে, অতিথিরা প্রায় সবাই চলে গেছে। আহমদ মুসা বসেছিল ডিনার হলের পাশে লাউঞ্জে। তার দুপাশে সোফায় বসেছিল তাহিতির স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান দেগল। অতিথিদের বিদায় দিয়ে তাহিতির গভর্নর ফ্রাঁসোয়া বুরবন ফিরে এলো। সে সামনে আসতে উঠে দাঁড়ালো স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান দেগল। গভর্নরের দিকে একটা বড় ইনভেলাপ তুলে ধরে বলল, সব হয়ে গেছে স্যার। ইনভেলাপটি হাতে নিয়ে আহমদ মুসার পাশে বসল গভর্নর। ঘড়ির দিকে তাকিয়ে বলল, ডিনার ঠিক সময়ে শেষ হয়েছে আহমদ মুসা, তুমি ধীরে সুস্থে গিয়ে প্লেন ধরতে পারবে। বলে গভর্নর ফ্রাঁসোয়া বুরবন একটু থামল। হাতের ইনভেলাপের ভিতরটা একটু দেখে নিয়ে সেটা আহমদ মুসার দিকে তুলে ধরে বলল, আহমদ মুসা, ইনভেলাপে তোমার পাসপোর্ট ও প্লেনের টিকিট আছে। তোমার মার্কিন পাসপোর্টে ইউরো ভিসা লাগানো হয়েছে। কূটনৈতিক সমমানের ভিআইপি ভিসা তোমাকে দেয়া হয়েছে। কূটনীতিকদের অনুরূপ সুযোগ সুবিধা তুমি পাবে। ইনভেলাপের ভিতর আরেকটা ইনভেলাপ তোমার জন্যে ফরাসি প্রেসিডেন্টের লেটার অফ থ্যাঙ্কস রয়েছে। ফরাসিরা তোমার প্রতি কৃতজ্ঞ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এক অমূল্য সাহায্য দেওয়ার জন্যে। ফরাসি প্রেসিডেন্ট তোমাকে আমন্ত্রণ জানিয়েছে গেস্ট অব অনার হিসেবে ফ্রান্সের আগামী জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবার জন্যে। আরেকটা কথা আহমদ মুসা, ফরাসি সরকার আমাদের অস্ট্রিয়া ও জার্মানস্থ রাষ্ট্রদূতের তোমার ব্যাপারে কমপ্লিট ব্রিফ করেছে। আর জার্মানির সাচেন প্রদেশের গোয়েন্দা প্রধান আমার ক্লাসমেট। তোমার বন, ক্রমসারবার্গ সবই তার এলাকায় পড়বে। সে তোমাকে সব রকম সাহায্য করবে। থামল গভর্নর। ফ্রাঁসোয়া বুরবন, ধন্যবাদ স্যার, আপনার সরকারকে অশেষ ধন্যবাদ। আমাকে এখন উঠতে হয় যে। আহমদ মুসা বলল, তুমি সোনার মানুষ আহমদ মুসা, কারণ কোনো বিনিময় তুমি চাও না। আর আমার সরকার কি করলো তোমার জন্যে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বলেই গভর্নর উঠে দাঁড়ালো। আহমদ মুসা ও স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধান দেগল উঠল। গভর্নর ফ্রাঁসোয়া বুরবনি আবার কথা বলল, জানি তুমি তেপাও এর গাড়িতেই যাবে। মিস্টার দেগল একটা পুলিশ ফোর্স নিয়ে তোমার সাথে থাকবে। ধন্যবাদ স্যার, বলল আহমদ মুসা। ওয়েলকাম, চলো আহমদ মুসা। সবাই বেরিয়ে গভর্নর হাউসের গাড়ি বারান্দায় এলো। তেপাওয়ের গাড়ির পাশে মুখ ভার করে দাঁড়িয়ে আছে মারেফা ও মাহিন। তাদের পাশে দাঁড়িয়ে আছে আরুর রাজ উপাসনালয় প্রধান মা কোহ। আহমদ মুসা তাকে সালাম দিল, বলল, স্যার, আপনি কষ্ট করে এসেছেন। দুঃখিত, আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু আরেকটা প্রোগ্রামে হঠাৎ আমাকে জড়িয়ে পড়তে হয়েছে। সেটা জানি বেটা, তোমার মতো লোকদের আল্লাহ গন্ডায় গন্ডায় সৃষ্টি করেন না। মতুতুঙ্গার ঘটনা গোটা দুনিয়ায় স্তম্ভিত। তোমার মতো আমরা গর্বিত, কিন্তু কথা বলার জন্য আমি আসিনি, বলল মা কাকো। আদেশ করুন স্যার, আহমদ মুসা বলল। আদেশ নয়, বলতে এসেছিলাম, আবার আরুতে গেলে তোমার ভালো লাগতো। সে রাজ উপাসনালয় এখন রাজ মসজিদ। তুমি আসার পর রাজ উপাসনালয়ের চারদিকটা পরিষ্কার ও সমান করতে গিয়ে একটা শিলালিপি পাওয়া গেছে, আরবি ও তাহিতি ভাষায় লেখা। ওটা যে মসজিদ তা ওতেই লেখা। সন, তারিখ ও শিলালিপিতে লেখা রয়েছে পমেরি বংশের প্রথম অংশ আরি আবদুল্লাহ আরিন্নু এ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি ধন্য হবে তোমাকে পেলে, বলল মাহক। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম এই খবরটা শুনে। প্রার্থনা করি তাহিতির মাটিচাপে ইতিহাস এভাবে বের হয়ে আসুক। মোহতারাম, এবার আমি এসেছিলাম বিশেষ কাজে, তবে এরপর আসবো বেড়াতে। সেবার প্রথমে আপনার অতিথি হব ইনশাআল্লাহ, বলল আহমদ মুসা। ওয়েলকাম বেটা, আল্লাহ তোমাকে সে ধরনের সময় দিন, বলল মাহক। তাহলে স্যার দোয়া করুন, বলে আহমদ মুসা একবার হাত ঘড়ি দেখে তাকালো মাহিন ও মারেভার দিকে। বলল, সবাই গাড়িতে ওঠো, হাতে সময় কিন্তু বেশি নেই, বলে আহমদ মুসা হাতের ব্যাগটা সামনের সিটে ঠেলে দিয়ে তাতে উঠে বসল। সবাই গাড়িতে উঠেছে। মাহিন, মারেভা, মাহকো পেছনের সিটে বসল। ড্রাইভিং সিটে তেপাও, তার পাশে আহমদ মুসা। সামনে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান দেগলের গাড়ি, পেছনে আরও দুটি গাড়ি পুলিশের। গাড়ি চলতে শুরু করল তাহিতি এয়ারপোর্টের দিকে।
আহমদ মুসা পেছনে তাকিয়ে বলল, মারিফা, মাহিন, তোমরা কথা বলছো না যে? কোনো কথা এলো না তাদের দিক থেকে। ফুঁপিয়ে কান্নার রোল পেল। পেছন ফিরে দেখল দুহাতে মুখ ঢেকে কাঁদছে মারিফা। কান্না চাপতে গিয়ে কাঁপছে সে। ম্লান হাসি ফুটে উঠল আহমদ মুসার মুখে। একটা আবেগ এসে তাকেও স্পর্শ করল। এই যে দেখা হলো, পরিচয় হলো, মায়ার বাঁধন এসে বাঁধল, তারপর এই যে যাচ্ছে, আর কি হবে? দেখা। সবাই এবার বলি আবার আসব, কজন ফিরে আসে? ফেরা কি যায়? আহমদ মুসা একসময় চোখ খুলে পকেটে হাত দিয়ে একটা এনভেলপ বের করল। পেছনে তাকে এনভেলপটা মাহিনের দিকে তুলে ধরে বলল, এতে কয়েক $1000 আছে মাহিন। এটা দিয়ে তেপাওকে একটা ভালো গাড়ি কিনে দিও। কেউ কিছুতেই টাকা নিত না, তাই এ দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আগে তেপায়ের চোখে পানি গড়াচ্ছিল, এবার সে ফুঁপিয়ে কেঁদে উঠল। আহমদ মুসা সোজা হয়ে বসল, কিছু বলল না, কান্নায় বাধাও দিল না। চোখ দুটি তার প্রসারিত হলো সামনে, শূন্যে, চোখে শূন্য দৃষ্টি। তাতে যেন অচেনা ঠিকানার অজানা কাহিনীর অস্পষ্ট সব দৃশ্য। চলছে গাড়ি, চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাবা, আমার খুব চিন্তা হচ্ছে। 2-3 দিন ধরে আলিনা আপার ফোন বন্ধ। বলল ব্রুনা ব্রুনহিল্ড। তার হাতে মোবাইল। কথা বলছে সে মোবাইলে তার বাবা আলদুনি সেনফ্রিডের সাথে। হ্যাঁ মা ব্রুনা, দিন 5 আমার সাথেও তার কোনো কথা হয়নি। জরুরি প্রয়োজন ছাড়া আমাকে টেলিফোন করতে না করেছে সে। সেই প্রতি সানডে সকালে সে টেলিফোন করে। 5 দিন আগে গত রোববারে তার সাথে কথা হয়েছে। তোমার সাথে শেষ কবে কথা হয়েছে? ব্রুনা ব্রুনহিল্ডের বাবা সেনফ্রিড বলল, তার চোখে দুর্ভাবনার চিহ্ন। 3 দিন আগে বেলা 3:30টায় টেলিফোন করেছিল। তার মানে তার সময় রাত 3টায় তার টেলিফোন পেয়েছিলাম। এমন অড সময়ে আপা কোনোদিন টেলিফোন করেননি। আর বাবা, সে কথাগুলো বলছিল সব অস্বাভাবিক। কথা আটকে গেল ব্রুনার গলায়। কান্নায় ভেঙে পড়ল সে। ওপার থেকে ব্রুনার বাবার উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। বলল, ব্রুনা মা, প্লিজ কেঁদো না। তুমি তো খুব সাহসী মা। আমরা তো এমনিতেই সংকটে। সাহস ও ধৈর্য হারালে চলবে না আমাদের। এলিনা অস্বাভাবিক কি বলেছিল মা? আমাকে অনেক উপদেশ দিয়েছিল বাবা, লেখাপড়ার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, তোমাকে দেখাশোনার ব্যাপারে, এবং সর্বশেষ বলেছিল আমাদের মা রহস্য খুঁজতে বের করতেই হবে। এটা সম্পত্তির জন্যে নয়, মার স্বার্থে। আপার এই ধরনের উপদেশ আমার তখনই ভালো লাগেনি। আমি বলেছিলাম, আপা, তুমি কি কোনো মহাযাত্রা করছো যে ধরনের উপদেশ দিচ্ছ? তুমি তো এসব করবে, আমি তোমার সাথে থাকব। আপা বলেছিল, মানুষের মহাযাত্রা প্রস্তুতি নিয়ে হয় না, এটা হঠাৎই হয়। যাক এসব কথা, তোমাকে বলার জন্যে মনে এই কথাগুলো এসে ভিড় করেছিল, তাই বলেছি। মন আল্লাহর আবাস, বিবেক আল্লাহর কণ্ঠ। এজন্যে মন ও বিবেকের কথা শুনতে হয়। আমি আপার মুখে আল্লাহ শব্দ শুনে বিস্মিত কণ্ঠে বলেছিলাম, আমরা তো গড বলি, হঠাৎ তুমি আল্লাহ বলছো কেন আপা? এলিনা আপা বলেছিল, স্রষ্টা পালনকর্তা হিসাবে গডের যত নাম দুনিয়াতে আছে তার মধ্যে আল্লাহ নামটাই সবচেয়ে মৌলিক ও যথার্থ। এজন্যে আল্লাহকেই আমি গ্রহণ করেছি। আমি আরও বিস্মিত হয়ে কথা বলতে যাচ্ছিলাম। আপা বাধা দিয়ে বলল, সময় নেই ব্রুনা, শোনো। মা রহস্যের সন্ধানে এতদিনেও আমি কিছুই করতে পারিনি। কিভাবে এই সংকটের সমাধান হবে আমি জানি না, তবে আমার মনে একটা আশা জেগেছে, একজন মহান মানুষ আমাদের এ ব্যাপারে সাহায্য করতে পারেন। সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম, কে তিনি? আপা বলল, আমি নিশ্চিত নই ব্রুনা তিনি সাহায্য করবেন কিনা, তবে সাহায্য করতে পারেন তিনি, এবং যে কোনো সংকট সমাধানের সামর্থ্য তার আছে। এটা শুধু আমার বিশ্বাস নয়, এটাই সত্য। কে তিনি আপা? আবার আমি জিজ্ঞেস করলাম। আপা বললেন, তার নাম টেলিফোনে বলা যাবে না, তবে মনে রেখো, স্বচ্ছ, সুন্দর, নিষ্পাপ চেহারার মানুষ তিনি। তার নামের 2টি অংশ। প্রথম অংশে বর্ণ এ। এখানে এসে হঠাৎ কথা বন্ধ হয়ে যায় আপার। লাইনটা কেটে যাওয়ার আগে তার মোবাইলে ভেসে আসে অন্য কারো
ক্ষুব্ধ কণ্ঠ শুনেছি। থামল ব্রুনা ব্রুনহিল্ড, তার শুকনো উদ্বিগ্ন কণ্ঠ। মা ব্রুনা, তুমি যা বললে তা সত্যি উদ্বেগের মা, কিন্তু আমরা এখন কি করব? বলল ব্রুনার বাবা, তার কম্পিত কণ্ঠস্বর। অনেক ভেবেছি, কিছুই বুঝতে পারছি না বাবা। তার কোনো নির্দিষ্ট ঠিকানা আমাদের কাছে নেই। সর্বশেষ তিনি তাহিতিতে ছিলেন। তার টেলিফোন নীরব হয়ে যাবার ঘটনা আর কোনো সময়ে ঘটেনি। এবার সবকিছু অস্বাভাবিক ঘটছে। ব্রুনা বলল, আমরা কি তাহিতি যাবার চিন্তা করতে পারি? আমরা তো এভাবে বসে থাকতে পারি না, বলল ব্রুনার বাবা। এ সময় কলিং বেল বেজে উঠল। ভ্রু কুঞ্চিত হল ব্রুনার। তার বাসায় তো আসার কেউ নেই। হোম সার্ভিসের কেউ কি হবে? ওরা মাঝে মাঝে আসে। বাবা, কেউ এসেছে, পরে কথা বলবো তাহলে, বলল ব্রুনা। ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো। ওরা কিন্তু জার্মানি চষে ফিরছে। জার্মানির বাইরেও তারা নজর দেবে, ব্রুনার বাবা বলল। ধন্যবাদ বাবা, বলে মোবাইলের কল ক্লোজ করল ব্রুনা। দরজা খোলার আগে ডোর ভিউ দিয়ে দেখল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইউনিফর্ম পরা লোক। দরজা খুলে দিল সে। ভেবে পেল না মিউনিসিপ্যালিটির লোক কেন এই সময়। ওদের কোনো প্রোগ্রাম চলছে বলে তো জানা নেই। দরজা খুলে যেতে গুড মর্নিং ম্যাডাম বলে ছোট্ট একটা বাও করল লোকটি। গুড মর্নিং স্যার, আপনি নিশ্চয় মিউনিসিপ্যালিটি থেকে এসেছেন। কি করতে পারি আপনার জন্যে? বলল ব্রুনা। এক্সকিউজ মি ম্যাডাম, নোটিশ ছাড়া এসেছি। আমি এসেছি আমাদের সালজবার্গ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিউনিটি সার্ভিস থেকে, বলল আগন্তুক। কমিউনিটি সার্ভিসের সেন্সাস গ্রুপের লোকেরা তো কদিন আগেই এসেছিল, ব্রুনা বলল। কিন্তু তারা কিছু ভুল করেছে। যেসব দরকারি তথ্য নেয়ার কথা ছিল নেয়নি। বিশেষ করে জার্মান ন্যাশনালদের কিছু তথ্য বাদ পড়েছে, বলল আগন্তুকটি। যেমন? প্রোফর্মা অনুসারে সব তথ্য তারা নিয়েছে, ব্রুনা বলল। হোমটাউনের নাম, বার্থ সার্টিফিকেটের নম্বর, তারিখ ইত্যাদি, বলল আগন্তুকটি। চমকে উঠল ব্রুনা। হোমটাউনের নাম ও বার্থ সার্টিফিকেটের নম্বর, তারিখ প্রকাশ হয়ে পড়লে তার নাম পরিচয় তো জানাজানি হয়ে যাবে। তার নিরাপত্তাও বিঘ্নিত হয়ে পড়বে। নিরাপত্তার স্বার্থে সে জার্মানি ছেড়েছে। অস্ট্রিয়ার ছোট্ট শহর সালজবার্গে এসে বাস করছে। অস্ট্রিয়ার সীমান্তে আল্পসের উত্তর দেয়ালে। জার্মান সীমান্তের খুব কাছে এ সালজবার্গ শহর। সুন্দর এই পার্বত্য শহরটি পুরনো এবং অভিজাত। অনেক ঐতিহ্যের স্মারক এখানকার 3টি বিশ্ববিদ্যালয়। এখানে বসতি করে ব্রুনা নিজের নিরাপত্তা ও শিক্ষা অব্যাহত রাখা উভয়ই রক্ষা করতে চাইছে। জার্মানির কোথাও সে নিরাপদ থাকতে পারেনি। দুদিনেই শত্রুদের চোখে পড়ার উপক্রম হয়েছিল। এতই শক্তিশালী মায়ের খুনি গ্যাংটি। ছদ্মনামে এই বাড়িটা ভাড়া নিয়েছে সে। বিশ্ববিদ্যালয়ে ও এই বাসা ছাড়া আর কোথাও যায় না। একাই বাসায় অনেকটা বন্দির মতো জীবনযাপন করছে। এখন যে পরিচয় গোপন রেখেছে সে পরিচয় মিউনিসিপ্যালিটিতে দেবে কি করে? আরেকটা চিন্তা তার কাছে বড় হয়ে উঠেছে। সেটা হলো, মাত্র কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটির কমিউনিটি সার্ভিসের লোকেরা ফর্মের সব অপশন পুরোপুরি ফিল আপ করে নিয়ে গেছে। ফর্মে যা নেই এমন তথ্যের জন্য এভাবে লোক পাঠানো কি স্বাভাবিক? কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছে না। হঠাৎ ব্রুনার মাথায় একটা বুদ্ধি এলো। বলল, সরি স্যার, কমিউনিটি সার্ভিসের এসব তথ্য দরকার তা তো আমার জানা ছিল না। বার্থ সার্টিফিকেট তো আমার কাছে নেই, নম্বর তারিখটাও তো আমার জানা নেই। আগন্তুকের মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল। ভাবল একটু, বলল, ঠিক আছে, তাহলে হোমটাউনের নামটা দিন। বলে সে তার ফাইলটা খুলল এবং কলমটা হাতে নিল। দ্রুত ভাবছিল ব্রুনা, হোমটাউনের নাম দিলেই তার পরিচয় পরিষ্কার হয়ে যায়। না, কিছুতেই সে তার হোমটাউনের নাম দেবে না। অন্য কোনো জায়গার নাম বলবে, তাহলে ধরা পড়ার আপাতত ভয় নেই। বিশ্ববিদ্যালয়ের কোনো ডকুমেন্ট তার হোমটাউনের নাম নেই। বার্লিনের রয়্যাল সেকশন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে সে এখানে এসেছে ইউরোপের প্রাচীন ইতিহাস বিষয়ে পড়ার জন্যে। বার্থ সার্টিফিকেট বা তার নম্বর না হলে হোমটাউনের অথেন্টিসিটি যাচাই করার সহজ কোনো উপায় নেই, বিশেষ করে হোমটাউন যদি বড় শহর হয়। এসব চিন্তা করে ব্রুনা বলল, আমার হোমটাউন বার্লিন। বার্লিন একদম রাজধানী শহর, বলল আগন্তুক। হ্যাঁ, আমাদের কয়েক পুরুষের শহর, ব্রুনা বলল। ধন্যবাদ, বলে আগন্তুক উঠে দাঁড়াল।
ব্রুনা তাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এলো ঘরে। হাউস ডকুমেন্ট ফাইল বের করে মিউনিসিপ্যালিটি কমিউনিটি সার্ভিসের টেলিফোন নম্বর জেনে নিয়ে সেখানে টেলিফোন করল। ওপার থেকে সাড়া পেতেই ব্রুনা গুড মর্নিং জানিয়ে এক্সকিউজ মি বলে জিজ্ঞাসা করল, কমিউনিটি সার্ভিস থেকে আপনারা কয়েকদিন আগে কিছু তথ্য সংগ্রহ করেছেন, আবারও কি আপনারা তেমন কোনো লোক পাঠিয়েছেন? হ্যাঁ, আমরা একটা এনজিওকে সহযোগিতা করছি। তারা একটা সমীক্ষার জন্য কিছু তথ্য সংগ্রহ করছে জার্মান সেটেলার্স এবং জার্মান প্রবাসীদের উপর। কোনো সমস্যা? কেন জিজ্ঞেস করছেন? বলল ওপার থেকে কমিউনিটি সার্ভিসের লোকটি। কিছু নয়, কৌতূহল থেকেই জিজ্ঞাসা। এনজিওটার নাম কি বলতে পারেন প্লিজ? 1 মিনিট প্লিজ, ওপার থেকে কমিউনিটি সার্ভিসের লোক বলল। মিনিট খানেকের মধ্যেই তার কণ্ঠ শোনা গেল। বলল, হ্যাঁ, এনজিওটা খুবই নাম করা, উই আর ফর অল। ধন্যবাদ স্যার, বাই বলে ব্রুনা তার কল অফ করে দিল। ধপ করে বসে পড়ল সোফার উপরে, তার চোখে মুখে ভয়ের চিহ্ন। তার নিশ্চিত মনে হচ্ছে এনজিওর ছদ্মবরণে তার মায়ের গ্যাংটায় তার তালাশ করছে। তার মানে তারা জার্মানির বাইরেও নজর দিচ্ছে। কেন তারা এভাবে আমাদের পেছনে লেগেছে? আমরা তো চলে এসেছি সেখান থেকে। এরপরও তারা আমাদের অস্তিত্ব কেন বরদাস্ত করতে পারছে না? কেন? কি চাই? এসব ভাবতে ভাবতে একসময় চোখ ধরে এসেছিল তার। আবার কলিং বেল বাজার শব্দ। তন্দ্রা ভেঙে গেল। আবার কে এলো? মনে মনে বলে তাকালো দরজার দিকে। উঠে দাঁড়ালো। দরজার দিকে দুধাপ এগিয়ে আবার থমকে দাঁড়ালো। ভয় এসে ঘিরে ধরল তাকে। যারা তাকে খুঁজছে তাদের কেউ এসে গেল কি? ধীরে ধীরে এগোলো ব্রুনা দরজার দিকে। এক বুক শঙ্কা নিয়ে ডোরভিউ দিয়ে বাইরে তাকালো। বাইরে দাঁড়ানো আগন্তুকের দিকে নজর পড়তেই চমকে উঠল বুড়া। সমগ্র মনটায় তার একসাথে বলে উঠল, এলিনা আপার মহান মানুষটিকে সে দেখছে। সেই সুন্দর, স্বচ্ছ, নিষ্পাপ চেহারা দেখেই ব্রুনার মনে হচ্ছে বহুদিন ধরে একে চেনে সে। আর ভাবতে পারল না সে। হাত তার আপনাতে এগিয়ে গেল। দরজার সেফটি চেন খুলে লক ঘুরিয়ে দিল দরজা খুলে দিল সে। ব্রুনা আগন্তুক মুখোমুখি দাঁড়িয়ে। নির্বাক ব্রুনার দৃষ্টি আটকে গেছে আগন্তুকের মুখে। আগন্তুকের ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। তার চোখ দুটিয়ে যেন হাসছে। বলল আগন্তুক ব্রুনাকে লক্ষ্য করে, গুড মর্নিং। আমি নিশ্চিত তুমি ব্রুনা ব্রুনহিল্ড, আনালিসা এলিনার বোন। প্রায় সম্মোহিতের মতো ব্রুনা ব্রুনহিল্ডের জন্য বিস্ময়ের পর বিস্ময়। আগন্তুক তার নাম জানে। তার অবলীলাক্রমে তার নামটা বলেও ফেলল এতটা নিশ্চিতভাবে। সে সাথে একটা আনন্দ। অবশ্যই উনি আপার সে মহান মানুষ। এক পশলা বৃষ্টির মতো নিরাপত্তার একটা প্রশান্তিও নামল তার মনে। অনুভূত ব্রুনার মুখ থেকে যেন আপনাতেই কথা বেরিয়ে এলো, গুড মর্নিং স্যার, আমি ব্রুনা ব্রুনহিল্ড, অ্যানালিসা এলিনার বোন। বলে ব্রুনা ব্রুনহিল্ড হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো আগন্তুকের দিকে। তবে হাত এগিয়ে না দিয়ে আগন্তুক বলল, এক্সকিউজ মি ব্রুনা, আমাদের সংস্কৃতি এ ধরনের হ্যান্ডশেকের অনুমতি দেয় না। ব্রুনা হাত টেনে নিল। বিব্রত ভাব তার চোখে মুখে। তার দৃষ্টি আহমদ মুসার মুখের দিকে। এমনটা ব্রুনার জীবনে এই প্রথমবার। অতিথি অভ্যাগতদের স্বাগত জানানোর সবচেয়ে অন্তরঙ্গ প্রকাশই হলো তো হ্যান্ডশেক। হ্যান্ডশেক অস্বীকার করা অসৌজন্যমূলক, অপমানকর। এলিনা আপার মহান মানুষের কাছ থেকে তো এমনটা প্রত্যাশা করা যায় না। ব্রুনা নিজেকে সামলে নিয়ে বলল, ওকে স্যার, ভিতরে আসুন প্লিজ। দরজা পুরোটা খুলে এক পাশে দাঁড়ালো। ভিতরে প্রবেশ করল আগন্তুক। ব্রুনা দরজা বন্ধ করে আগন্তুককে নিয়ে বসিয়ে তার পাশের সোফায় বসল সে। কয়েক মুহূর্ত নীরবতা। আমি অনাহত আগন্তুক, প্রয়োজনের কথায় আমার প্রথম বলা দরকার, বলল আগন্তুক। কথা শেষ করে আগন্তুক আবার কথা বলার জন্য মুখ খুলেছিল। এক্সকিউজ মি স্যার, তার আগে আমার একটা প্রশ্ন আছে, ব্রুনা বলল। প্রশ্ন? বলো। আগন্তুক মুখ তুলে ব্রুনার দিকে চেয়ে বলল। আপনার মূল নামের কয়টা অংশ? জিজ্ঞাসা ব্রুনার। আগন্তুক আবার মুখ তুলে তাকালো ব্রুনার দিকে। ভ্রু কুঞ্চিত হয়েছে তার। যেন মুহূর্তকাল ভাবল সে। পরে বলল, অংশ দুটি। প্রথম অংশের প্রথম ইংরেজি অক্ষরটা কি? আবার জিজ্ঞাসা ব্রুনার। ছোট্ট এক টুকরো হাসি ফুটে উঠল আগন্তুকের। বলল, ইংরেজি এ হলো সে অদ্যাক্ষর। খুশিতে চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল ব্রুনার। বলল, এবার বলুন স্যার। কিন্তু আগে বলো, আমি পাস করতে পেরেছি কি না? আগন্তুক বলল। মুখে হাসি ফুটে উঠল ব্রুনার। বলল, স্যার,
প্রথম দর্শনে আপনি পাশ করেছেন। কিভাবে? জিজ্ঞাসা আগন্তুকের। আপা আপনার চেহারার যে বিশেষ গুণগুলো দিয়েছিলেন তার সাথে আপনি মিলে গেছেন, বলল ব্রুনা। আমি তাহিতি থেকে আসছি। গৌরী মানে আপনার বোন আনালিসা আলিনা শেষ পর্যন্ত ওখানেই ছিলেন। আর আমার নাম নিশ্চয় আপনার বোনের কাছে শুনেছেন, আগন্তুক বলল। নাম বলেননি। নাম টেলিফোনে বলবেন না বলেই দুই অংশ এবং প্রথমাংশের আদ্যাক্ষর বলার পর তার টেলিফোনটা কেটে যায়। তারপর থেকে আপার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, বলল ব্রুনা। তার শেষ কথাগুলো কান্নায় ভারী হয়ে উঠেছিল। নিজেকে একটু সামলে নিয়ে ব্রুনা সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, আপনি বললেন শেষ পর্যন্ত আপা ওখানে ছিলেন। এই শেষ পর্যন্ত অর্থ? কথা শেষ করতে পারল না সে। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। আগন্তুক তাকালো ব্রুনার দিকে, তারপর মাথা নিচু করে আসতে নরম কণ্ঠে বলল, হ্যাঁ ব্রুনা, আনালিসা আলিনা আর নেই। ব্রুনা অস্ফুট চিৎকার করে সোফার উপর আছড়ে পড়ল। এক বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। আগন্তুক মাথা তুলল না, তাকাতে পারল না ব্রুনার দিকে। মনে মনে বলল, কাঁদুক ব্রুনা, তার কাঁদা উচিত। অল্পক্ষণ পর মুখ তুলল ব্রুনা। অশ্রু ধোয়া তার মুখ। বলল, কি ঘটেছিল, কি হয়েছিল জানতে পারি কি মিস্টার? অশ্রুরুদ্ধ কণ্ঠ তার। আমার নাম আহমদ মুসা। আনালিসা আলিনার মৃত্যুর ঘটনা? আহমদ মুসার কথার মাঝে ব্রুনা বলে উঠল, আহমদ মুসা আপনার নাম? তাহিতি জিম্মি উদ্ধারের ঘটনায় আপনার কথা পত্রিকায় পড়েছি। বলা হয়েছে প্রায় 150 বিজ্ঞানী বুদ্ধিজীবী জিম্মি উদ্ধার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। বিস্ময়করভাবে আপনি সবাইকে মুক্ত করেছেন। বিশ্ব নেতৃবৃন্দের সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আরও অনেক কথা লিখেছে অনেক পত্রিকা। আপনি কিংবদন্তির নায়ক। কিন্তু বুঝতে পারছি না আমার আপার সাথে আপনার পরিচয় হলো কি করে? আমি সে কথাই বলছি, বলে আহমদ মুসা গৌরী ওরফে আনালিসা আলিনার সাথে তার প্রথম পরিচয় থেকে শুরু করে সব কিছু সংক্ষেপে তুলে ধরে বলল। আমাকে বাঁচাতে গিয়েই তাদের নেতার গুলিতে জীবন দিয়েছে ব্রুনা। আপা আমাকে টেলিফোনে জানিয়েছিল আমাদের মা সমস্যার সমাধানে আপনি আমাদের সাহায্য করতে পারবেন। আমাদের সমস্যার কথা আপনি জানেন বলে তো বললেন না? আলিনার মৃত্যুর আগে জানতাম না। গুলি লাগার পর সে মিনিট 1.5 বেঁচেছিল। আমার হাতে সে একটা ডায়েরি তুলে দিয়ে বলেছিল ডায়েরির শেষ পাতায় আমার জন্য কিছু লিখেছে, আমি যেন সেটা পড়ি। আর বলেছিল আমার উপর সে কোনো দায়িত্ব চাপাচ্ছে না, সব কিছু আমার ইচ্ছাই হবে। পরে ডায়েরি আমি পড়েছি এবং সমস্যা সম্পর্কে জেনেছি। নিজের ইচ্ছাতেই আমি এসেছি ব্রুনা, আহমদ মুসা বলল। আমার ঠিকানা ওকে আপা দিয়েছে, বলল ব্রুনা। হ্যাঁ, ডায়েরিতেই সে লিখে রেখেছিল, আহমদ মুসা বলল। ওয়েলকাম স্যার, আমরা সত্যি অসহায় হয়ে পড়েছি। আপার অভাব আমাদের সব আশা চুরমার করে দিয়েছে। আব্বা আমাদের অভিভাবক হলেও আপাই আমাদের পরিচালনা করত। মার ঘটনায় বাবা একদমই ভেঙে পড়েছেন, মনের দিক দিয়ে শরীরের দিক দিয়েও, বলল ব্রুনা। ভারী কণ্ঠ তার। সেটা স্বাভাবিক, বলল আহমদ মুসা। মুহূর্তকালের বিরতি নিয়ে আহমদ মুসা আবার বলে উঠল, আচ্ছা বলো তো ব্রুনা, তোমার কি মত? তোমার মা কি বদলে গেছেন, না উনি তোমার মাই নন? মা হবেন না কেন? বদলে গেছেন তিনি। অবশ্য বাবা বলেন কোনো প্রমাণ নেই এবং বিশ্বাস করাও যায় না, কিন্তু তাকে তোমার মা বলে বিশ্বাস করতে মন চায় না। আব্বার কথা আমি মানি না। ইনি আমার মা না হলে আমার মা কোথায়, বলল ব্রুনা। আমি গৌরীর মানে অ্যালিনার ডায়েরিটা গোটাটাই পড়েছি। অ্যালিনা কিছু তথ্য দিয়েছে, তা কিন্তু নিশ্চিত করে উনি তোমাদের মা নন, আহমদ মুসা বলল। ব্রুনা বিস্ময় নিয়ে তাকালো আহমদ মুসার দিকে, বলল, কি তথ্য বলা যাবে স্যার? অবশ্যই ব্রুনা। একদিন গোসলের পর তোমার মা তার ড্রেসিং রুমে বসে তার কালো চুল রং দিয়ে সাদা করছিলেন। এটা অ্যালিনা দেখেন। তাহলে মায়ের পাকা চুলের গুচ্ছগুলো আসলে পাকা নয়? ও গড! থামল ব্রুনা। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, কাঁপছে কাঁপছে তার দুঠোঁট। কয়েক মুহূর্ত ব্রুনা নিজেকে সামলে নিয়ে উঠে পড়ল। ডায়েরিতে আর কি আছে স্যার? আরও আছে, ওটা আমি এনেছি, তুমিই রাখবে, পড়ে নিও তুমি, আহমদ মুসা বলল। না স্যার, এই ডায়েরির অধিকার একমাত্র আপনার, আপনাকে আপা দিয়ে গেছেন, বলল ব্রুনা। কিন্তু এটা তো তোমাদের পারিবারিক সম্পত্তি, বলল আহমদ মুসা। কিন্তু আপনি আপার কাছে পরিবারের চেয়েও বড়, বলল ব্রুনা। কেন?
কেমন করে? বলল আহমদ মুসা। জানি না, তবে আপার সাথে কথা বলে আমি এটাই বুঝেছি তার আস্থা, সম্মান, ভালোবাসা সব যেন আপনার জন্যেই ছিল, বলল ব্রুনা। অজান্তেই মনটা আহমদ মুসার চমকে উঠল। মুমূর্ষু গৌরীর কথাগুলো তার মনে পড়ল। স্রষ্টার কাছে তার বিরুদ্ধে অভিযোগ আছে। জীবনের অন্তিম লগ্নে এসে কেন আপনার দেখা পেলাম, কেন আপনার দেখা আগে পাইনি? আপনার উপর আমার আস্থা সীমাহীন। আরও মনে পড়ল তার শেষ কথাটা, আপনার উপর সে অধিকারও নেই। অধিকার নেই বলার মাধ্যমে সে এটাই বলতে চেয়েছে সে অধিকার তার আছে। আনমনা হয়ে পড়েছিল আহমদ মুসা। এসব চিন্তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল সে। আহমদ মুসার এই ভাবান্তর চোখ এড়াল না ব্রুনার। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তাহলে তার বড় বোন তার মনটা অবশেষে একজনকে দিয়েছিল? বলল ব্রুনা, স্যার, আমার মা খুবই কনজারভেটিভ। তার অনুকরণেই আমরা গড়ে উঠেছি। জানেন, বড় আপা কোনো ছেলে বন্ধু ছিল না। আমার খুশি লাগছে যে আপা শেষে একজনকে বন্ধু বানিয়েছিলেন। শেষ কথা বলতে গিয়ে কেঁদেই ফেলল ব্রুনা। আহমদ মুসা নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে খুব শক্ত হতে হবে ব্রুনা। আলিনা যে কাজ শেষ করতে পারেনি তা তোমাকে শেষ করতে হবে। ব্রুনা চোখ মুছল, বলল, সে শক্তি আমার নেই স্যার। আমি আপনার পাশে থাকতে চেষ্টা করব। কলিং বেল বেজে উঠল আবারও। চমকে উঠল ব্রুনা। ব্রুনার চমকে ওঠা আহমদ মুসার নজর এড়াল না। বলল, দরজায় কে? তুমি কি জানো ব্রুনা? না স্যার, বলল ব্রুনা। তবে চমকে উঠলে যে? জিজ্ঞাসা আহমদ মুসার। কিছুক্ষণ আগে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিউনিটি সার্ভিসের লোক এসেছিল কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে। কোনো এনজিওর অনুরোধে তারা নাকি এটা করছে, কিন্তু কেন জানি আমার সন্দেহ হয়েছে এর মধ্যে অন্য কোনো একটা ব্যাপার আছে। আমার মধ্যে সত্যি একটা ভয়ের সৃষ্টি হয়েছে, বলল ব্রুনা। আহমদ মুসা মুহূর্তের জন্য চোখ বুজেছিল। চোখ খুলে বলল, আমি বুঝেছি ব্রুনা, দেখো কে, গেট খুলে দাও। মুখে উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে ডোর ভিউ দিয়ে বাইরে একবার তাকিয়ে পেছনে ফিরে আহমদ মুসার দিকে 3টি আঙ্গুল তুলল। আহমদ মুসা বুঝল বাইরে 3জন লোক। দরজা খুলে দেবার জন্য আহমদ মুসা ইঙ্গিত করল। ব্রুনা দরজা খুলে এক হাতে দরজা ধরে রেখে মুখ বাড়িয়ে বলল, আপনারা কারা? কি চাই আপনাদের? আপনার কাছে এসেছি, আমরা কর্পোরেশনের সিকিউরিটি লোক। আপনাকে আমাদের সাথে আমাদের অফিসে যেতে হবে, বলল ওদের 3জনের একজন। ওরা 3জন একই বয়সের, সকলেরই পরনে সিকিউরিটি ইউনিফর্ম। ব্রুনার মুখ শুকিয়ে গেছে। সে দরজা থেকে সরে ফিরে আসতে চাইল আহমদ মুসার দিকে। ওরা 3জনই ছুটে এসে ধরে ফেলল তাকে। চিৎকার করে উঠল ব্রুনা। আহমদ মুসা বসা ছিল। বসে থেকে বলল, শোনো 3 বীর পুরুষ, ছেড়ে দাও ব্রুনাকে। একজন তরুণীকে ধরতে 3 বীর পুরুষ দরকার হয় না। আহমদ মুসার কণ্ঠ খুব ঠান্ডা কিন্তু শক্ত। ওরা 3জনই চমকে উঠে ছেড়ে দিল ব্রুনাকে। তারা আহমদ মুসাকে আগে দেখতে পায়নি। ব্রুনাকে ছেড়ে দিয়েই ওরা ঘুরে দাঁড়ালো আহমদ মুসার দিকে। ব্রুনা দৌড়ে এসে আহমদ মুসার পেছনে দাঁড়ালো। কে তুমি? আহমদ মুসা থেকে ঘুরে দাঁড়াবার পর ওদের একজন বলল, আমার বন্ধু, আমার অভিভাবক। আহমদ মুসা কিছু বলার আগে বলে উঠল ব্রুনা। ব্রুনার কথা তখন শেষ হয়ে সারেনি। ওদের 3জনের একজনের হাত হঠাৎ উপরে উঠল। একটা ছুরি ছুটে এলো আহমদ মুসার লক্ষ্যে। আহমদ মুসা আগেই উঠে দাঁড়িয়েছিল, তার পেছনে ব্রুনা। ছুরির সামনে থেকে আহমদ মুসা সরার কোনো উপায় ছিল না। তার পেছনে দাঁড়িয়ে ব্রুনা। আহমদ মুসা সরলে ছুরি গিয়ে সরাসরি আঘাত করবে ব্রুনাকে, সুতরাং আর কোনো চিন্তা করার অবকাশ নেই। আহমদ মুসার বাম হাত বাড়িয়ে ধরে ফেলল ছুরিটাকে। ছুরির তীক্ষ্ণ ফলা তার বাম হাতের তালুতে বিদ্ধ হল। আহমদ মুসা দেখল আরও একজনের হাত উপরে উঠেছে। আহমদ মুসা ডান হাত দিয়ে বাঁ হাতের তালু থেকে ছুরিটা বের করতে করতে চিৎকার করে উঠল, ব্রুনা, তুমি শুয়ে পড়ো। ব্রুনা আহমদ মুসার হাতে ছুরিবিদ্ধ হওয়া দেখেছে। ভয়ে কাঁপছিল সে। আহমদ মুসার নির্দেশের সাথে সাথে শুয়ে পড়ল সে। আহমদ মুসার কথা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি ছুরি ছুটে এলো তার লক্ষ্যে। চোখের পলকে আহমদ মুসা হাঁটু গেড়ে বসে মাথার উপরে ছুটে চলা ছুরির বাঁট ধরে ছুড়ল 3য় লোকটির ডান বাহু লক্ষ্যে। তারও ডান হাত উপরে উঠেছিল। তার সেই হাতে চকচকে 3য় আরেকটা ছুরি। আহমদ মুসা ছুরিটা ছুঁড়েই বাম হাতের তালু থেকে খুলে নেওয়া রক্তাক্ত ছুরিটা ওদের 3জনের দিকে তাক করে বলল, দেখো, আমার নিক্ষিপ্ত ছুরিটা লক্ষ্যভ্রষ্ট হবে না। তার প্রমাণ দেখো, তোমাদের 3য় লোকটির বাহুতে গেঁথে যাওয়া আমার ছুরি।
এখন বলো, তোমাদের কে প্রথম মরতে চাও? আহমদ মুসার নিক্ষিপ্ত ছুরিটা তৃতীয় ব্যক্তির ডান বাহুর ভিতরের পাশ দিয়ে বাহুর ভিতরে ঢুকে গেছে। লোকটি কোঁকিয়ে উঠে বাম হাতে ডান বাহু চেপে ধরে বসে পড়েছে। ওরা দুজন সাথী লোকটির বাহুতে বিদ্ধ ছুরিটার দিকে একবার তাকিয়ে চোখ ফেরালো আহমদ মুসার দিকে। তারা আহমদ মুসার কথা অবিশ্বাস করল না। তারা দুজন দুহাত উপরে তুলে আত্মসমর্পণ করল। উঠে দাঁড়িয়েছিল ব্রুনা। আহমদ মুসা ছুরি নিয়ে এগিয়ে গেল ওদের তিনজনের সামনে। আহমদ মুসার গা ঘেঁষে তার পেছনে পেছনে এগোলো ব্রুনা। ছুরি ওদের দিকে তাক করে আহমদ মুসা বলল, দেখো, এক কথা এক আদেশ আমি দুইবার করি না। বাঁচতে চাইলে বলো তোমরা কারা, কেন এসেছিলে মেয়েটিকে কিডন্যাপ করতে? ঠান্ডা কিন্তু অত্যন্ত শক্ত কণ্ঠস্বর আহমদ মুসার। ওরা তিনজনই আহমদ মুসার দিকে তাকালো।